হ্যালো এভরিওয়ান, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে যে সনেটটি রয়েছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহকারে পড়ব। তো সনেটটি পড়ার আগে আমরা সনেট সম্পর্কে কিছু একটু বেসিক ধারণা নিয়ে নিই। তো দেখো, সনেট কাকে বলে? পোয়েম অফ 40 লাইন্স, অর্থাৎ 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। তো দেখো, সনেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইতালিয়ান সনেট। তো ইতালিয়ান সনেটের মধ্যে আমরা দেখতে পারবো প্রথম যে 8 লাইন থাকবে, তো সেই 8 লাইনকে বলা হয় অক্টেভ, এবং পরের যে 6 লাইন থাকবে সেটাকে বলা হয় সেস্টেট। তো এরপর দেখো শেক্সপিয়ারের সনেট। তো আজকে যেহেতু আমরা শেক্সপিয়ারের সনেট পড়বো, তো সেটা সম্পর্কে একটু ভালো করে তোমরা দেখে নেবে বিষয়টি। তো দেখো, শেক্সপিয়ার সনেটে 3 কোয়াট্রেন্স থাকে, অর্থাৎ 3টা কোয়াট্রেন্স থাকবে এবং প্রত্যেকটি কোয়াট্রেন্সে 4টি করে লাইন থাকবে এবং শেষে একটি কাপলেট থাকবে এবং সেই কাপলেট থাকবে 2টি লাইনের। তো এবার আমরা শেক্সপিয়ার সনেটের যে রাইম স্কিম বা ছন্দ কাঠামো থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, শেক্সপিয়ার সনেটে যে রাইম স্কিমটা থাকে সেটা থাকবে এরকম: এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। আচ্ছা, তো চলো এবার আমরা শেক্সপিয়ার সনেট 18 মধ্যে যে মিটারটি ব্যবহার করেছে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তো এটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথমে আমরা মিটার সম্পর্কে জেনে নেব। তো দেখো কি বলছি মিটার: দ্য রিদম অফ এ লাইন ডিটারমাইন্ড বাই সিলেবেল অ্যান্ড স্ট্রেস। সহজ ভাষায় শুনতে ভালো লাগার জন্য একটি লাইনে যতবার থামবো সেই হিসেবটি হলো মিটার। একটা কবিতার লাইনকে তো আমরা একবারেই পড়ি না, তো সেটাকে শোনার সৌন্দর্যের জন্য বা শোনার ভালো লাগার জন্য আমরা কিন্তু কোথাও থেমে থেমে পড়ি। তো সেই হিসেবটাই যে রাখে যে কতবার থামবো সেটা হচ্ছে আমাদের মিটার। তো এবার যেহেতু পেন্টামিটার, তো এখানে দেখো পেন্টা মানে কি বলছে? 5, অর্থাৎ আমাদের এই কবিতাটি পড়ার জন্য 5 বার থামতে হবে। তো এখানে এই কবিতার মধ্যে 5টা মিটার রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা জানবো আয়াম্প। আয়াম সম্পর্কে কি বলছে দেখো: হ্যাভিং অ্যান আনস্ট্রেসড সিলেবেল ফলোড বাই এ স্ট্রেসড সিলেবেল। তো কি বলছে আমরা একটু জেনে নিই আনস্ট্রেসড কি এবং স্ট্রেসড কি। দেখো, আনস্ট্রেস হচ্ছে যখন কোনো আমরা উচ্চারণ সিলেবেলের, যখন কোনো একটা উচ্চারণ কোনো ওয়ার্ডের উচ্চারণ যখন আমরা ধীরে করব, আস্তে করব, সেটা হচ্ছে আনস্ট্রেসড। আর স্ট্রেস কোনটা? যেটার মধ্যে একটু আমরা জোরে উচ্চারণ করব, সেটাই হচ্ছে স্ট্রেসড। তো কি বলছে দেখো, যখন একটি আনস্ট্রেসড সিলেবেলের ঠিক পরেই একটি স্ট্রেসড সিলেবেল থাকবে সেটাই হচ্ছে আয়াম। অর্থাৎ আমরা যে কবিতাটি পড়ব, তো সেখানে যখনই আমরা দুটি সিলেবেল পাবো, তো সেটার প্রথমটাই আমরা একটু আস্তে বলবো এবং ঠিক পরের সিলেবেলটাকে আমরা জোরে বলবো। যেমন এখানে একটা দেখো সিলেবেল দেওয়া আছে, এখানে দুটি সিলেবেল আছে। দেখো ডিফাইন, এই ওয়ার্ডটির মধ্যে ডিফাইন আছে। তো আমরা দেখো ডিফাইন, একটাকে আমরা কিন্তু আস্তে বলছি, একটাকে আমরা জোরে বলছি। তো আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে আমরা একটু কবিতাটির মধ্যে জেনে নেব। আচ্ছা, তো চলো এবার আমরা সনেট 18 মধ্যে, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে যে কবিতাটি রয়েছে, তো সেখানে আয়াম্বিক পেন্টামিটারটি কীভাবে ইউজ হয়েছে তো সেটা আমরা একটা দেখব। তো দেখো, আয়াম্বিক পেন্টামিটারে আমরা একটু আগে জানতে পারলাম যে একটা বিট কী হবে? আসতে হবে, অর্থাৎ একটা সিলেবেল আমরা আস্তে উচ্চারণ করব এবং পরের যে সিলেবেলটা আছে সেটাকে আমরা জোরে উচ্চারণ করব, এবং আমাদের কিন্তু 5টা মিটার রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কিন্তু এই যে লাইনটি আমরা কিন্তু এভাবে পড়ব না। যদি আমরা আয়াম্বিক পেন্টামিটার ফলো করে পড়ি তাহলে কিন্তু আমাদের কীরকম করে পড়তে হবে, একটা বিট মনে রাখতে হবে আমাদের, যে এইভাবে পড়তে হবে। এখানে সনেট 18 আয়াম্বিক পেন্টামিটারে পড়তে গেলে আমাদের এরকম করে সুরটা করে পড়তে হবে, ড্যাডাম ড্যাডাম, এরকম করে পড়তে হবে। তো এবার দেখো আমরা দেখি শ্যাল আই, তো এখানে একটা সিলেবেল এবং তারপর আরেকটা সিলেবেল। তো এবার কি বলছে, প্রথমে সিলেবেলটাকে আমরা আস্তে উচ্চারণ করব, আনস্ট্রেসড করব, তারপর এটাতে স্ট্রেস দেব, ঠিক আছে। তো এখানে দেখো তারপর কম্পেয়ার, এখানে দুটি সিলেবেল রয়েছে। তো এটা এই দুটি নিয়ে কিন্তু আবার একটা কি হলো, একটা মিটার তৈরি হলো। শ্যালাই একটা মিটার, কম্পেয়ার এখানে আরেকটা মিটার, কারণ এখানে দুটি সিলেবেল, একটা হচ্ছে আমরা আনস্ট্রেসড করব আর একটা স্ট্রেস করব। দি টু, এখানে দি একটা সিলেবেল, টু একটা সিলেবেল। তো আমরা এখানে কি করব, এটাতে আমরা আনস্ট্রেস করব এবং এটাতে স্ট্রেস দেবো পড়ার সময়। তারপর সাম, সাম, এই সাম থেকে একটা হচ্ছে মিটার তৈরি হবে এবং এটাতে আমরা আনস্ট্রেস করব উচ্চারণ এবং এটাতে স্ট্রেসড একটু জোরে করব। তা মার্স ডে, এটা একটা মিটার, এবং মার্স যে রয়েছে, তো
সেটাতে আমরা আনস্ট্রেস দেব এবং ডেতে স্ট্রেস দেব। অর্থাৎ প্রথম লাইনটি আমি আয়াম্বিক পেন্টামিটারে বলার চেষ্টা করছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে। তো অ্যাকচুয়ালি কিন্তু এভাবে আমাদের আয়াম্বিক পেন্টামিটারে পড়া উচিত। তো কবিতাটি আমরা এখন লাইন বাই লাইন পড়ব। তো চলো এবার আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে যে সনেটটি রয়েছে সেটার আমরা বাংলার অর্থ সহ পড়ার চেষ্টা করি। তো কি বলছি দেখো, প্রথম লাইনে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। কম্পেয়ার কথার অর্থ তুলনা করা, দি, তো দি কথার অর্থ কি ইউ। তো কি বলছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। তো এবার একটু আমরা জেনে নিই যে কবি কেন তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করছেন। তো দেখো, আমরা যারা ভারতে বাস করি তারা যদি কারো সৌন্দর্যকে তুলনা করে তো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদের সঙ্গে তুলনা করি। যেমন আমরা বলি যে আমার মা চাঁদের মতো সুন্দর। তো আমরা সৌন্দর্যের জন্য যেমন চাঁদকে ব্যবহার করি, কারণ আমাদের কাছে চাঁদ কাঙ্ক্ষিত বা আমরা মনে করি যে চাঁদ খুব সুন্দর, তাই আমরা যখন আমাদের কোনো প্রিয়জনের সৌন্দর্যের তুলনা করতে চাই তো সেটাকে আমরা কখনো কখনো চাঁদের সঙ্গে তুলনা করি। তো এখানে সামার স্টের সঙ্গে কেন তুলনা করছেন, তো দেখো ইংল্যান্ডে যে রয়েছে তো সেখানে আমরা দেখতে পারবো যে প্রায় 2 থেকে 3 মাস শুধুমাত্র সামার থাকে, গ্রীষ্ম থাকে, বাকি সময়টা কিন্তু ওদের কাছে ঠান্ডা থাকে। তো যেই 2-3 মাস যে তাদের গ্রীষ্ম থাকে তো সেটাকে তারা খুব এনজয় করে, অর্থাৎ সেটা তাদের কাছে খুবই কাঙ্ক্ষিত, তো তারা সেটার জন্য খুব ওয়েট করে থাকে। তাই এখানে বলছে যে আমাদের যেমন চাঁদ, তো সেখানে সামার স্টে মানে তার সৌন্দর্যের তুলনার জন্য কবি এখানে ব্যবহার করেছেন। তো কি বলছে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব। এবার দেখো তার পরক্ষণেই কবি কিন্তু কি বলছে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাউ কথাটার অর্থ হচ্ছে ইউ, আর্ট কথাটার অর্থ হচ্ছে আর, এ আর ই আর। মোর লাভলি বলছে তুমি হও আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট অর্থাৎ তার বন্ধুকে বলছে তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর এবং বেশি টেম্পারেট। টেম্পারেট কথার অর্থ কি, সংযম, অর্থাৎ মডারেট। তার বন্ধুকে বলছে তুমি তো গ্রীষ্মের দিনের থেকেও বেশি সংযম। তারপরে লাইনে বলছে কি দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো কি বলছে, গ্রীষ্মকালের যে রাফ উইন্ডসগুলো রয়েছে অর্থাৎ ঝোড়ো হাওয়া রয়েছে, ডু শেক্স নাড়িয়ে দেয়, দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে মে মাসের যে প্রিয় কুড়িগুলি রয়েছে তো সেটাকে কিন্তু নাড়িয়ে দেয়। তো এবার দেখো কবি বলছে মে মাসের যখন প্রকৃতিকে সৌন্দর্য করার জন্য যখন হচ্ছে কি হয়, প্রিয় কুড়িগুলি তার ফুটে ওঠে, তো সেই সময় কিন্তু আবার কি করে দেয়, যে ঝোড়ো হাওয়া যে আসে সেই সামার্সের, তো সেখানে কি করে দেয়, প্রিয় কুড়িগুলিকে নষ্ট করে দেয় বা নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার লিস, এবং তারপর বলছে এবং সামার লিস, সামার্স মানে কি গ্রীষ্মের, লিস কথার অর্থ কি স্থায়িত্ব, হ্যাথ মানে হচ্ছে হ্যাজ, অল টু শর্টেড ইট অর্থাৎ কি বলছে, গ্রীষ্মের যে স্থায়িত্ব সেটা তো খুবই সীমিত, অর্থাৎ তিনি বলছেন গ্রীষ্মের স্থায়িত্ব কি খুবই হচ্ছে সীমিত। তারপর দেখো কি বলছে, সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন, যে এখানে দেখো দ্য আই অফ হ্যাভেন কথাটি হচ্ছে দ্য সান এবং শাইন মানে কিরণ দেওয়া। তো কি হলো, সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন, যে কিছু কিছু সময় সূর্য খুব প্রচণ্ডভাবে কিরণ দেয়, অ্যান্ড এবং অফেন ইস গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়ই তার সোনালি কালার বা সোনালি যে স্কিন কালারটা অর্থাৎ সোনালি যে আলোটা রয়েছে ডিমড হয়ে যায়, সেটা কি হয়ে যায়, মেঘে ঢাকা পড়ে যায়, অর্থাৎ ডিম কথার অর্থ মেঘে ঢাকা পড়ে যাওয়া। এরপর দেখো কি বলছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কি বলছে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার অর্থাৎ প্রত্যেকটি সৌন্দর্যের সৌন্দর্য সামটাইম কিছু সময় কী হয়ে যায়, ডিক্লাইন্স হয়ে যায় অর্থাৎ কমে যায় বা ক্ষয়ে যায়। বাই চান্স কীভাবে ক্ষয়ে যায়, হঠাৎ করে, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড অথবা প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়ায় তার সমস্ত অলঙ্কার ঝরে পড়ে যায়। আনট্রিমড কথার অর্থ কি, সমস্ত অলঙ্কার ঝরে পড়ে যাওয়া। আচ্ছা কি বলছে তারপর, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, দাই মানে তোমার, তো কি বলছে, বাট দাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার মানে তার বন্ধুর যে শাশ্বত সৌন্দর্য সেটাকে বোঝানো হয়েছে। তো কি বলছে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন যে সৌন্দর্য রয়েছে সেটা কখনো ফেড হবে না, অর্থাৎ ম্লান হয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না। নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওস্ট, তুমি সেই
লস কথার অর্থ হচ্ছে কি হারানো, পসেশন কথার অর্থ কি অবস্থান, অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট অর্থাৎ তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটা তুমি কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্রাক যে মৃত্যুও কখনো ব্রাক অর্থাৎ কি করতে পারবে না, গর্ভ প্রকাশ করতে পারবে না। দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড যে মৃত্যুও তোমাকে তার শেড অর্থাৎ ছায়ার মধ্যে গর্ভ করে টেনে নিতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট এবং কি বলছে যখনই এই ইটার্নাল লাইনগুলো এই সনেটের লাইনগুলো যখনই পড়া হবে ইউ দাউ গ্রোয়েস্ট অর্থাৎ তুমি বেড়ে উঠবে, অর্থাৎ তোমার সৌন্দর্য আবার বেড়ে উঠবে। তো দেখো এরপর বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নিতে পারবে এবং যতদিন পর্যন্ত মানুষ দেখতে পারবে, সো লং লিভ দিস ততদিন পর্যন্ত এগুলি থাকবে অর্থাৎ কবির কবিতা অর্থাৎ সনেট থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি এবং বলছে যে এগুলি তোমাকে জীবন প্রদান করবে।